আমাদের পার্শ্ববর্তী দুই রাষ্ট্রে অর্থাৎ বাংলাদেশ ও নেপালে কিভাবে সরকার পরিবর্তন হয়েছে আমাদের কাছে কিন্তু আজ স্পষ্ট। কালকে ভারতবর্ষের খোদ দিল্লিতে এমন কিছু কর্মকাণ্ড ঘটলো, তাতে কিন্তু ফের এক প্রশ্নচিহ্ন উঠে গেল যে এবার ভারতের সরকার পরিবর্তন করতে চাইছে কি কেউ বা কারা। কালকে দিল্লির পুলিশ স্পেশাল অপারেশন চালিয়ে এমন 5 ব্যক্তিকে গ্রেফতার করলেন, যা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ভয়ানক এবং ভয়ঙ্কর। পুরো ঘটনাটি আপনারা শুনবেন এবং তারপর আপনারা বুঝতে পারবেন আসলে ভারতের এই সুরক্ষা, ভারতের শান্তি, ভারতের সম্প্রীতিকে কেউ বা কারা দিনের আলোর মতো চুরমার করে ভাঙতে চাইছে। কালকে দিল্লি স্পেশাল সেল 5 ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা নাকি আইসিস ঘনিষ্ঠ 5 এজেন্ট। অর্থাৎ বুঝতে পারছেন, পাকিস্তানের সেই আইএসআই এবং আইসিসদের কাজে লাগানোর চেষ্টা বাইরে থেকে কেউ বা কারা করছে, তা কিন্তু কালকে একবার প্রমাণ হয়ে গেল। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাকি অনলাইন কিছু টাস্ক দেওয়া ছিল এবং এরা নাকি লং টার্ম কোনো গোলে ভারতবর্ষে এসেছিল এবং এই 5 ব্যক্তিকে নাকি কন্ট্রোল করা হচ্ছিল পাকিস্তান থেকে। এদের কাজ হলো ভারতে এসে বিভিন্ন জায়গাকে প্ল্যানিং করা এবং এদের কাছে যে অস্ত্র, যে কেমিক্যাল পাওয়া গেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, এরা কিন্তু বড় সড়ো কোনো বিস্ফোরণ কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা এমন কিছু করতে চাইছিল যাতে ভারত সরকার যেন বিপাকে পড়ে। কেন আমি বলছি এ কথা? কারণ এদের সকলের কাছেই কেমিক্যাল উইপেন তৈরি করার যে ইনগ্রিডিয়েন্টস হয় সেটা কিন্তু পাওয়া গেছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা কিন্তু ভারতের বিভিন্ন শহরে খিলাফত মডেল সেটা কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেছে। অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে আইডেন্টিফাই করো, তাদেরকে জিহাদি ট্রেনিং দাও, ব্রেন ওয়াশ করো এবং ভারতের বিপক্ষে কাজে লাগাও। পরিষ্কারভাবে এই 5 ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কিন্তু ভারতের এই ধরনের টাস্ক কমপ্লিট করার জন্য এসেছিলেন। প্রথমে যিনি ধরা পড়েছেন তার নাম আফতাব এবং আরেকজনের নাম আবু সুফিয়ান। এরা দুজন দিল্লি থেকে ধরা পড়েছে, যদিও এদের বাসিন্দা মানে এরা কিন্তু থাকতেন মুম্বাইতে। সকলে দিল্লিতে একজোট হওয়ার চেষ্টা করছিলেন এবং নেপালের এই ঘটনার পরে ভারতের যে সুরক্ষা তা তো প্রশ্নচিহ্নের মধ্যে পড়েইছে, কারণ নেপাল হলো ভারতের ইমিডিয়েট প্রতিবেশী রাষ্ট্র এবং নেপাল বর্ডার ক্রস করে অনেক মানুষ বর্তমানে ভারতে ঢোকার চেষ্টা করেছেন। আমি বিভিন্ন সময় আপনাদের সে তথ্য দেখাবো। আবু সুফিয়ান এবং আফতাবের পাশাপাশি রাঁচি থেকে ধরা পড়েছেন একজন আসফার এবং কামরান কুরেশি বলে একজন ধরা পড়েছেন মধ্যপ্রদেশ থেকে এবং জুহেফ বলে একজন ধরা পড়েছেন তেলেঙ্গানা থেকে। এবার এই 5 ব্যক্তিকে ইন্টারোগেট করে জানা গেছে যে এরা বিভিন্ন শহর থেকে ধরা পড়লেও এরা কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, অর্থাৎ সকলের সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন। এদের ফোন কল, মেসেজ, বিভিন্ন রকম তথ্য সামনে আসার পর বোঝা গেছে বাইরে থেকে কোনো বিদেশি শক্তি পাকিস্তানের আইসিসকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। কালকে দিল্লি স্লিপার সেল সব তথ্য আমাদের সামনে সামনে নিয়ে আসেনি। আপনারা জানেন ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, যে তথ্যগুলো মিডিয়াতে এসছে আমি শুধু সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি, কারণ আমাদের আশেপাশে যদি এই ধরনের কোনো রকম সন্দেহভাজন কর্মকাণ্ড দেখেন ইমিডিয়েটলি কিন্তু লোকাল অথরিটিকে জানান, পুলিশকে জানান। কারণ এই ঘটনা দিল্লিতে যেভাবে কালকে সকলের সামনে উঠে এসছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নেপাল কিংবা বাংলাদেশের মতো বৃহত্তম ষড়যন্ত্র ভারতকে কেন্দ্র করে করা হচ্ছে এবং তার সাম্প্রতিকতম উদাহরণ আজকে এই রিপোর্ট। এদের কাজটা কি ছিল? মিডিয়া রিপোর্ট বলছে এরা বিভিন্ন ক্রাউডেড প্লেসে বিভিন্ন বিস্ফোরণ ঘটাতে পারতেন। স্পেশালি এদের টার্গেট ছিল ভারতবর্ষের রাজধানী দিল্লি। এবার দিল্লি কেন আপনারা সকলেই জানেন, দিল্লি শুধু ক্যাপিটাল তা নয়, ভিআইপি সমস্ত মানুষের আনাগোনা কিন্তু দিল্লিতে কোনো না কোনো সময় হয় এবং সব থেকে হাই ভোল্টেজ একটা রাজ্য। ফলে এই পার্টিকুলার জায়গাকে তারা টার্গেট করতে চেয়েছে। তাদের টার্গেট ছিল বিভিন্ন রিলিজিয়াস সাইট, অর্থাৎ তারা বিভিন্ন ধর্মীয় মেরুকরণের আধারকে সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল। একদম মিডিয়া রিপোর্টে বলছে বিভিন্ন রিলিজিয়াস সাইটকে তারা টার্গেট করেছে। এবার জানেন বর্তমান সময়ে রিলিজিয়ানকে কিভাবে টার্গেট করছে আমেরিকা, আপনারা সকলেই জানেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি দেখিয়েছিলাম পিটার নাভারো
তিনি পরিষ্কার বলেছেন যে এই যে রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এতে নাকি ভারতের হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা লাভবান হচ্ছে, সাধারণ মানুষ কোনো লাভবান হচ্ছে না। এবার এত কিছুর পরেও, মানে এত কিছু যখন ঘটছে, ঠিক তখন ধর্ম টেনে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, শিখ, বৈশ্য, ক্ষুদ্র এই সকল বিষয়কে কিন্তু পুঁজি করে ভারতকে অশান্ত করার চেষ্টা পরিষ্কার আমেরিকার পিটার নাভারের মতো লোকজনরা করছেন, তা কিন্তু বোঝা যাচ্ছে। কালকে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারাও রিলিজিয়াস সাইটগুলোকে টার্গেট করেছিলেন, তারা বিভিন্ন ইন্টারোগেশনে কিন্তু জানিয়েছেন। পাশাপাশি গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে তারা কিন্তু টার্গেট করেছিলেন, পার্লামেন্ট কিংবা সরকারি বিভিন্ন বিলাসবহুল জায়গাকে তারা টার্গেট করতে চেয়েছেন, কারণ এই সকল জায়গাকে টার্গেট করা মানে অটোমেটিকলি সমাজে একটা অরাজকতা তৈরি হওয়া। নেপালে আপনারা দেখেছেন কি হয়েছে, সরাসরি পার্লামেন্টকে টার্গেট করা হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আচ্ছা বাংলাদেশে কোন জায়গাকে টার্গেট করা হয়েছিল? শেখ হাসিনার বাসভবনকে। মানে আমি যেটা বলতে চাইছি তা হলো প্যাটার্নগুলো দেখুন সব এক, প্যাটার্নগুলোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট আপনারা করতে পারবেন না। সরকারি জায়গা টার্গেট করো, ধর্মীয় মেরুকরণ সমাজে নিয়ে আসো, হঠাৎ করে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করো, সাধারণ মানুষ যেন পার্টিসিপেট করে। ফলে এই সকল বিষয়গুলোকে পুঁজি করে ভারতকে ভাঙার ছক, ভারতকে অশান্ত করার ছক যে করা হচ্ছে, তা কিন্তু কালকে এই ধরনের হাই ভোল্টেজ একটি অপারেশন আমাদের সামনে ফের একবার এস্টাবলিশ করে দেয়। আরো একটা ইন্টারেস্টিং তথ্য কালকে উঠে এসছে, একটু আপনাদের জানাই। এই পার্টিকুলার 5 ব্যক্তির নাকি লাইভ স্ট্রিমিং করে এই অ্যাটাকগুলো দেখানোর পরিকল্পনা ছিল। অর্থাৎ লাইভ স্ট্রিমিং কেন করা হচ্ছে? ধরুন নেপালের পার্লামেন্ট পোড়ানো হচ্ছে, আপনি ঘরে বসে দেখছেন, আপনার সরকারের বিপক্ষে কোনো ক্ষোভ আছে, আপনিও তো ওই জনসমাবেশে পার্টিসিপেট করতে চাইবেন। অর্থাৎ আপনাকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে। পাশাপাশি এখানে বলা হয়েছে বিভিন্ন ভায়োলেন্সকে প্ল্যানিং করা হয়েছে, এমনকি এই ব্যক্তিদের শুধু কাজ যে ভায়োলেন্স ক্রিয়েট করা ছিল তা নয়, তাদের নেটওয়ার্ককে এক্সপ্যান্ড করা ছিল। অর্থাৎ তারা ভারতে এসেছিলেন এক বৃহত্তর চেন তৈরি করতে, যেই চেনের সুফল তারা পেতে চেয়েছিলেন 1 কি 2 বছরের মধ্যে। পুরো বাংলাদেশ মডেল, বাংলাদেশের গ্রাউন্ড লেভেলে কিন্তু এইভাবেই ছাত্র নেতাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এইভাবেই কিন্তু তারা একটা চেন তৈরি করেছিল। আজকে আইসিস বিদেশি শক্তি তত্ত্বাবধানে ভারতবর্ষে এসেও কিন্তু একই ধরনের অপারেশন চালানোর চেষ্টা করলো, তা কিন্তু আজকে এই দিল্লির অপারেশন কিন্তু স্পষ্ট হয়ে যায়। কিভাবে এদের ধরা হলো? দেখুন, অজিত দোভালের নেতৃত্বে ন্যাশনাল সিকিউরিটি বর্তমান আগের থেকে অনেক বেশি টাইট। এদের ইলেকট্রনিক ট্র্যাকিং করা হয়েছে রেগুলার, এদের বোঝা হয়েছে এরা কোড ওয়ার্ডে কথা বলছে, সেটা বোঝা হয়েছে। এনক্রিপ্টেড মেসেজে এখন কথা বলা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো বিভিন্ন অ্যাপ এরা ব্যবহার করছিল। কিন্তু যতই কথোপকথন তারা দেখেছে, সবই পাকিস্তানের সঙ্গে, তারা বিদেশের সঙ্গে। ফলে ভারতের সঙ্গে একটা প্রান্ত থেকে একটা প্রান্তের লোকাল লেভেলে এরা কিন্তু খুব কম কথা বলেছে। দিল্লি পুলিশ অন্তত সেটাই আমাদের সামনে নিয়ে এসছে। তবে যদি সামারাইজড করি পুরো ঘটনাটি, যেগুলো আমাদের সামনে এসছে, তাতে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুধু দিল্লি নয়, দিল্লির পাশাপাশি ভারতবর্ষের বহু রাজ্য এই সকল হিট লিস্টের তালিকায়, এবং এরা কিন্তু আমাদের একটা ভুল পদক্ষেপের জন্য অপেক্ষা করে বসে আছে। ফলে ভারতবাসী হয়েও আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে, সাহসী হতে হবে, এবং কোনো অপকর্ম, ধর্মীয় ভেদাভেদ সমাজকে আন্দোলিত করতে পারে এরকম কোনো কাজ আমাদের কিন্তু প্রশ্রয় দেওয়া চলবে না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।